নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পাঠ করতে চলেছি সত্য ঘটনা অবলম্বনে একটি অতীতের পুরাতন গল্প। শুনতে থাকুন। শুরু হচ্ছে। হুসেন মসজিদের উল্টো দিকে এসে গাড়িটা যখন থামল তখন প্রায় 12:30 বাজে। রবিবার হলেও কায়রোর রাস্তায় ভিড় একটু বেশি। মনে পড়ল মিশরের সপ্তাহান্ত বলতে বোঝানো হয় শুক্রবার ও শনিবার। সেই অর্থে রবিবার হলো সপ্তাহের প্রথম দিন। কায়রো থেকে কলকাতা ফেরত যাওয়ার প্লেন আজকেই। ভেবেছিলাম কায়রোর নামকরা ভারতীয় রেস্টুরেন্ট মহারাজা ইন্ডিয়ান হাউসে খেয়ে দিয়ে সোজা কায়রো এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব। তবে যখন জানতে পারলাম সেই রেস্টুরেন্ট দুপুর 1টার আগে খুলবে না, তখন ট্যুর গাইড না শোয়ার কথায় চলে এলাম এখানে। উদ্দেশ্য ওল্ড কায়রো বাজার বা খান আল খালিলি বাজার ঘুরে দেখা। সূর্য এখন একেবারে মাথার উপরে। রোদের তাপ বড্ড বেশি। রোদের তাপে চামড়া পুড়ে যাওয়ার জোগাড়। গাড়ি থেকে নেমে আশপাশটা দেখে নিলাম একবার। ট্যুর গাইড না শোয়ার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করতেই হয়। ও যেভাবে সকালে ইজিপশিয়ান মিউজিয়ামের প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখিয়েছে এবং আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে, তাতে আমি মুগ্ধ। তুতানখামুনের ব্যবহৃত সোনার জিনিসপত্র ও সামগ্রী দেখে রীতিমতো ভিড়মি খাবার মতো অবস্থা হয়েছিল আমার। গ্রানাইট পাথর দিয়ে বানানো মিনি পিরামিড কিছু কম কৌতূহলের উদ্রেক করেনি। শুধু কি তাই, প্রাচীন মিশরে ঠিক কোন উপায়ে মমি তৈরি করা হতো, কিভাবে হৃৎপিণ্ড, যকৃৎ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জারের মধ্যে সংরক্ষণ করা হতো, কোন উপায়ে 3-4টে সার্কোফেগাসের ভেতরে রাখা হতো একটা মমিকে, সেই সব দেখে রীতিমতো তাজ্জব হতে হয়। প্রাচীন ইতিহাসের মুখোমুখি হয়ে এক অদ্ভুত রোমাঞ্চের মধ্যে দিয়েই কেটে গিয়েছিল সকালটা। কোনো একটি দরকারি ফোন আসায় একটু ব্যস্ত হয়ে পড়ল নাশোয়া। আমি এগিয়ে গেলাম আন্ডারপাসের দিকে। আন্ডারপাস ধরে নিচে নামতেই 3টে ছোট ছোট টানেল চোখে পড়ল। মাঝের টানেল ধরে হেঁটে পৌঁছে গেলাম মূল বাজারে। এই বাজারের নাম বেশ কয়েকবার শুনেছি এখানে এসে অবধি। কম দামে বেশ কিছু ভালো জিনিসপত্র পাওয়া যায় বলেই জানি। বাজারের মধ্যে দিয়ে হাঁটছি আর মাঝে মধ্যেই আশপাশের দোকানগুলো থেকে শোনা যাচ্ছে কিছু কথা। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, চিপ প্রাইস, ভেরি চিপ প্রাইস, শাহরুখ খান, অমিতাভ বচ্চন। বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক ভারতীয় দম্পতির ওপর। একটা প্রাচীন মিশরীয় কারুকার্য খচিত ব্যাগের দাম দরাদরি করে যেন 200 ইজিপশিয়ান পাউন্ড থেকে কমিয়ে 150তে নামিয়ে এনেছে। আর তাই নিয়ে দুজনেই বেজায় খুশি। এই না হলে ভারতীয়, মনে মনে একটু হাসলাম। আরো কিছু দূর এগিয়ে যেতেই রোদ চশমা পরিহিত এক ব্যক্তিকে দেখলাম। কতগুলো গলার হার ও আংটির পসর সাজিয়ে বসেছে। Very cheap price, 30 Egyptian pound only. Very cheap. বলে চলেছিল ওটা। গলার হারগুলোর লকেটের দিকে নজর পড়তে দেখলাম মূলত ওসাইরিস, আইসিস ও হোরাসের প্রতিকৃতি রয়েছে। বেশ লাগলো দেখে। কয়েকটা আংটিও দেখলাম সাজানো রয়েছে। হাইরোগ্লিফিক্সে লেখা নাম বা হোরাসের চোখের প্রতিকৃতির আংটি চোখে পড়ল। আমার সেদিকে তাকিয়ে থাকতে দেখে লোকটা বলল, ভেতরে চলে যান, আরো অনেক রকমের জিনিস পেয়ে যাবেন। শেষ কয়েকদিন আরো নতুন স্টক এসছে আমাদের কাছে। চলো ভেতরে যান। একটু ইতস্তত করছিলাম, তবে নাশোয়ার আসার কোনো লক্ষণ দেখতে না পেয়ে ভাবলাম যে ঢুকেই পড়ি ভেতরে। পুরনো জিনিসের গন্ধ আসছে নাকে। খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে যেন প্রাচীন মিশরের উপস্থিতি রয়েছে আশেপাশে। সত্যিই অপূর্ব কিছু সংগ্রহ রয়েছে এখানে। দোকান ছোট হলে কি হবে, জিনিসপত্রের পরিমাণ প্রচুর এখানে। এদিক ওদিক একটু তাকাতেই চোখে পড়ল একটা বেঁটে মতো লোক দাঁড়িয়ে রয়েছে দোকানের ভেতরে জমে থাকা অন্ধকারের ভেতর। মুখে অদ্ভুত এক হাসি ও হাতে ধরা রয়েছে চকচকে একটা জিনিস। ভালো করে দেখে বুঝলাম জিনিসটা একটা আংটি। আংটিটি এক নজরে দেখেই বেশ পছন্দ হয়ে গেল। এমনিতেই ডিজাইনার আংটির শখ রয়েছে আমার, তার উপর যখন জিনিসটা কায়রোর বাজারে পাওয়া যায় তখন অবশ্য আলাদাই একটা অনুভূতি কাজ করে। লোকটার থেকে চেয়ে হাতে নিলাম আংটিটা। আংটিটা একটু দেখতে পারি?
আংটির মাথাটা চৌকো, ওপরে খোদাই করা রয়েছে স্ফিংস ও সাপের সংমিশ্রণে তৈরি একটি মুখ। প্রাচীন কোনো অতিকায় সাপকে উৎসর্গ করে তৈরি কোনো আংটি বা গলার হার আমার চোখে পড়েনি। বেশ একটা কৌতূহল সৃষ্টি হচ্ছে। আংটির ওপর খোদাই করা চোখ দুটো হঠাৎ দেখলে মনে হবে যেন জ্বলছে। মাথার ওপর দিয়ে হাইরোগ্লিফিক্সের মতন দেখতে লিপির মাধ্যমে কিছু একটা লেখা রয়েছে, যদিও হাইরোগ্লিফিক্সের লিপিগুলো কিছুটা হলেও ক্ষয়ে গিয়েছে। অদ্ভুত এক রোমাঞ্চ অনুভূত হচ্ছে। জিনিসটা যে বেশ পুরনো সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বেশ কিছু জায়গায় কালো ছাপ পড়েছে। মাত্র 10 ইজিপশিয়ান পাউন্ডে কিনে নিলাম আংটিটা। লোভ সামলাতে না পেরে আঙুলে পরেও নিলাম। দোকান থেকে ফিরে আসার সময় খেয়াল বসেই একবার আমি দেখলাম দোকানের দিকে, কিন্তু সেই বেঁটে লোকটাকে আর দেখতে পেলাম না কোথাও। অদ্ভুত তো। সে যাই হোক, শহরে ফিরে সৌমিতাকে এই আংটি না দেখানো অবধি মন শান্ত হচ্ছে না। ওল্ড কায়রো বাজার থেকে ফেরার পথে এক প্লেট বিরিয়ানি খাওয়া শেষ করলাম। এয়ারপোর্টে যাওয়ার পথে মিশরের ট্যুর ম্যানেজার হাসানের সঙ্গে দেখা করাটা খুবই দরকারি হয়ে পড়েছিল। কিছু ইজিপশিয়ান পাউন্ড রয়ে গিয়েছিল আমার কাছে, যেগুলো হাসানের কাছে আমেরিকান ডলারের সাথে এক্সচেঞ্জ করা দরকার ছিল। হাসানের সঙ্গে দেখা হতেই একগাল হেসে আমার সমস্ত কথা শুনল এবং কিছু আমেরিকান ডলার হাতে তুলে দিল। গাড়ি থেকে নেমে হাসান বিদায় জানাতে যাবে, ঠিক এমন সময় আমার হাতের আংটির দিকে নজর পড়ল। একটু ভুরু কুঁচকে গেল ওর, আর ব্যাপারটা আমারও নজর এড়ালো না। এই আংটি কোথায় পেলে? খানাল খালিলিতে গিয়েছিলাম, ওখানেই কিনলাম। কেন? কিছু না, কোথাও যেন দেখেছি আংটিটা। অবশ্য এক ডিজাইনও হতে পারে। আচ্ছা, যাই হোক, হ্যাভ আ সেফ ট্রিপ ব্যাক টু ইন্ডিয়া। হাসান কিছু একটা ভাবতে ভাবতেই বিদায় জানালো আমায়। থ্যাংক ইউ, বাই। কলকাতায় ফিরে আসার রাতেই মায়ের শরীর খুব খারাপ হলো। মা না বাইরের কিছু খেয়েছিল, না কোথাও গিয়েছিল। তাও হঠাৎ করেই যে কি হয়েছিল মায়ের তা বোঝা গেল না। প্রথমেই শুরু হলো অকারণেই রক্তবমি, তারপরে মাঝে মধ্যে টাল সামলাতে না পারা, ক্ষুধা মন্দা, আর শরীরের ভেতরে অসম্ভব জ্বলনের অনুভূতি। তবে এমন শরীর খারাপ আগেও কয়েকবার হয়েছে মায়ের, আর সেই অভিজ্ঞতা থেকেই খবর দিয়েছিলাম পাড়ার ডাক্তার ডক্টর অধিকারীকে। তিনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানও বটে। তিনিও যে এমন এক অবস্থার কারণে খুব একটা কিছু বুঝতে পারতেন এমনটা নয়। বার্ধক্যের রোগ হিসেবে গণ্য করেছিলেন তিনি। কিছু ওষুধপত্র দিয়ে গিয়েছিলেন বটে, তবুও তিনি নিশ্চিন্ত হতে পারেননি। তবে বড় গোল বাঁধল দ্বিতীয় রাতে। নিজের ঘরে শুয়েছিলাম। মা অল্প কিছু খাবার মুখে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিল। খাবার পরে মায়ের তেমন কোনো অসুবিধা হয়নি দেখে একটু নিশ্চিন্ত হয়েছিলাম। সারাটা দিন ধকলের শেষে বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখে ঘুম জড়িয়ে এলো। রাত তখন প্রায় 1টা হবে। বিশ্রী একটা অনুভূতিতে ভেঙে গেল ঘুমটা। নিকষ কালো অন্ধকার বিরাজমান সমগ্র ঘর জুড়ে। ঘরের দরজাটা আলতো বন্ধ করেই রেখেছিলাম ঘুমানোর আগে। জানি না কেন, কিন্তু আমার শুধুই মনে হচ্ছে যে ওই দরজার ওপারে এমন কিছু রয়েছে যা আমার পরিচিত জগতের নয়। ধীর পায়ে এগোলাম দরজার দিকে। ভেজানো দরজা খুললাম অতি সন্তর্পণে। কিন্তু এ কোন জগৎ?
আমি যেদিকেই তাকাই সেদিকেই মহাশূন্য আর মহাশূন্য। এক ছায়ামূর্তিকে দেখলাম সেখানে ভেসে বেড়াতে। ছায়ামূর্তি আমার বহু পরিচিত, সে পৈশাচিক হাসি হাসছে। আমি চিনতে পেরেছি কোনো ভুল হয়নি। মা, ও মা, মায়ের পৈশাচিক হাসি থামার কোনো নাম নেই। অল্প অল্প করে আমার দিকে ফিরছে সে, এগিয়ে আসছে ক্রমশ আমার দিকে। আস্তে আস্তে তার চোখ, মুখ, নাক, শরীর সবকিছু মিলিয়ে গিয়ে তৈরি হয়েছে এক বৃহদাকার কালো অন্ধকার গহ্বর। হঠাৎ মায়ের গোঙানির শব্দে ভেঙে গেল ঘুমটা। ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগলো। দপদপ করতে লাগলো মাথাটা, সারা শরীর অজানা এক ভয়ে কাঁপছে যেন। কি যে অদ্ভুত ভয়ানক এক স্বপ্ন দেখলাম। হঠাৎ করে এমন একটা স্বপ্নের মানে কি? শব্দটা শুনে দৌড়ে গেলাম মায়ের ঘরের দিকে। ঘরে ঢুকে সাক্ষী হলাম এক অদ্ভুত ও ভয় উদ্রেককারী দৃশ্যের। মায়ের চোখ বন্ধ, সারা শরীর ভয়ঙ্কর ভাবে কাঁপছে, যেন তড়িতাহত হয়েছে মা। আর মুখ দিয়ে বেরিয়ে আসছে তীব্র গোঙানির শব্দ, যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। আগেও যেমন হয়নি তা নয়, মায়ের এমন অবস্থা আমি আগেও দেখেছি। সমীরণ মারা যাওয়ার পরে এমন হয়েছিল মায়ের। মায়ের ছোটবেলাতেও নাকি মায়ের সাথে এমন হতো মাঝে মাঝে। তৎক্ষণাৎ খবর দিলাম ডক্টর অধিকারীকে। উনি এসে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে মায়ের শরীরে প্রয়োগ করলাম। জানি না কাজ হলো কিনা, তবে মায়ের কাঁপুনি বন্ধ হয়ে গিয়েছিল। তারপর টানা 8 ঘন্টা চোখ বন্ধ করে শুয়েছিল মা। ডক্টর অধিকারী মায়ের পালস দেখে বলেন যে মাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যেতেও হতে পারে, তবে শেষ অবধি তেমন কোনো প্রয়োজনীয়তা অনুভব করিনি। 8 ঘন্টা পরে মা চোখ খুলল, একেবারে সুস্থ। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। দক্ষিণ কলকাতার একটি মলের ফুড কোর্টে বসে রয়েছি আমি আর সৌমিতা। ঈশ্বর থেকে ফিরেই মায়ের শরীর খারাপ ও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সপ্তাহের শেষে এই শনিবারের দিনটাই সময় পেলাম সৌমিতার সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ রে কৌশিক, কাকিমা এখন কেমন আছে রে? হ্যাঁ, ভালো আছে এখন। কি যে হলো সেদিন হঠাৎ। জানিস তো, বয়স বাড়লে মানুষের নানান উপসর্গ দেখা দেয়, একটু খেয়াল রাখিস কাকিমা। সেটাই। তুই ঠিক আছিস তো? ইয়েস, নাও আই এম ফাইন। তাহলে কৌশিক বাবু, এটাই তাহলে সেই আংটি যেটা নিয়ে তুই এতটা এক্সাইটেড? আরে মিশর ঘুরতে ঘুরতে অন্য কোনো দুনিয়ায় চলে গেছিলাম যেন। মিশরের যে কোনো জায়গায় গেলেই মনে হতো যেন প্রাচীন ইতিহাসের সাক্ষী হতে চলেছি। এটা তো ঠিকই, মিশর শুনলে একটা রোমাঞ্চ কাজ করে আমাদের। ওমা, তুই এত হাই তুলছিস কেন? ঘুম টুম হয়নি নাকি রাতে? কাল রাতে একটু পেট ভারী করা খাবার দাবার খেয়েছিলাম, আর পেটের অত্যাচার আর ভুলভাল স্বপ্নের মিশেলে ঘুমটাই চটকে গেছিল, তাই আজকে একটু ক্লান্ত লাগছে। হ্যাঁ রে কৌশিক,
শরীর টরীর খারাপ লাগছে না তো? না না, সেরকম কিছু নয়। সত্যি বলতে স্বপ্নটার কথা মনে করতে চাই না। পেট গরম হয়ে যে এমন কোনো স্বপ্ন আসতে পারে, এটা ভেবেই একটু অবাক লাগছিল আমার। কাল রাতের স্বপ্ন নিয়ে গভীর চিন্তায় ডুবে গিয়েছিলাম। এমন সময় টেবিলে এসে পড়ল গরমা গরম খাবার। খাওয়া দাওয়া শেষ করে মল থেকে বেরোনোর সময় দেখলাম ঘড়ির কাঁটা 9-এর ঘর ছুঁয়েছে সবে। গত এক সপ্তাহে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে শহরে। বড়দিন যত কাছে এগিয়ে আসছে ততই শীতল হয়ে উঠছে শহরের আবহাওয়া। সেন্ট্রাল স্টেশনে বেশ কিছুক্ষণ আগেই নেমে গিয়েছে সৌমিতা। দমদমের কাছাকাছি আস্তে আস্তে কামরাটা একটু ফাঁকা হয়ে গিয়েছে। কামরার কোণের একটি সিটে জানলায় মাথাটা ঠেকিয়ে গা এলিয়ে দিলাম। মেট্রো ছুটে চলেছে তার অন্তিম গন্তব্যের দিকে। চোখটা আধো খুলতে পারলাম। এক মুহূর্তের জন্য মনে হলো বদ্ধ কোনো এক জায়গায় রয়েছি আমি। এমন এক জায়গা আগে কোনো দিন দেখিনি। গোলাটে দৃষ্টিতে আশপাশটা দেখলাম। আশেপাশের দেওয়ালের দিকে চোখ পড়তে মনে হলো বিচিত্র কিছু চিহ্ন ও ছবি খোদাই করা রয়েছে দেওয়ালে। চিহ্নগুলো কি হায়ারোগ্লিফিক্স? একটা ছবি দেখে মনে হলো খুব সম্ভবত আমুনরা অর্থাৎ প্রাচীন মিশরের সূর্য দেবতা। খুব সম্ভবত প্রাচীন কোনো এক যুদ্ধের ছবি ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে। এমন কোনো যুদ্ধের খোদাই করা ছবি অন্তত আমার চোখে পড়েনি। এই ছবি সূর্য দেবতা ও অন্ধকারের দেবতার প্রাচীন যুদ্ধের কাহিনী বলে। এই ছবি ব্যক্ত করে আলো ও অন্ধকারের চিরন্তন লড়াইয়ের। এক নিমেষে আমি পিছিয়ে এসেছি হাজার হাজার বছর, পৌঁছে গিয়েছি প্রাচীন মিশরের সময়কালে। কিছু দূরে আগুনের শিখা দেখতে পেলাম। কয়েকজন সেই আগুনের শিখাকে ঘিরে বসে রয়েছে এবং দুর্বোধ্য ভাষায় মন্ত্র পাঠ করে চলেছে। পরনে অদ্ভুত পোশাক। এমন পোশাক আজকের পৃথিবীতে কেউ ব্যবহার করে না আর। প্রাচীন মিশরে ফারাওদের রাজত্বকালে ব্যবহৃত হতো এমন পোশাক। আগুনের শিখার একপাশ গাঢ় অন্ধকার। এক মুহূর্তের জন্য মনে হলো সেই অন্ধকারের মধ্যে কিছু যেন নড়ে উঠল। দানবীয় কিছু যেন লক লক করে উঠল। তার হলুদ দুই চোখ যেন আমায় দেখছে। এই চোখ দুটো খুব পরিচিত আমার অন্তরাত্মাকে যেন দেখছে ওই দুটো হলুদ চোখ। ইহজাগতিক নয় সেই চোখ দুটো, তারা অন্য কোনো জগতের। চমকে উঠলাম। কেউ কোথাও নেই। আমি এখনো মেট্রোতেই বসে রয়েছি। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। আবার সেই দুঃস্বপ্ন, সেই একই দুঃস্বপ্ন। মেট্রো দমদম স্টেশনে ঢুকছে সবে। শীতের রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বেশ কয়েকদিন কেটেছে। তারপর কেমন ভাবে কেটেছে তা শুধু আমিই জানি। সেই একই দুঃস্বপ্ন যেন কিছুতেই আমার পেছন ছাড়তে চাইছে না। মাঝে মধ্যে মনে হচ্ছে যেন দিনের বেলায় রাস্তায় যেতে যেতেও এমন কিছু চোখের সামনে ভেসে উঠছে। অদ্ভুত এক অবসাদ ঘিরে ধরছে ক্রমাগত। জনসমাজে মেলামেশা করার প্রবৃত্তি হারিয়ে ফেলছি। তবুও একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম যে মা সুস্থ হয়ে উঠেছে অনেকটাই। শুধু মাঝে মধ্যে অদ্ভুত দৃষ্টিতে আমাকে দেখছে। আমার ভেতরে দুশ্চিন্তার যে পাহাড় মাথাচাড়া দিয়ে উঠেছে, মা কি তার আঁচ পেল? আরো একটা ব্যাপার শুরু হয়েছে গত কয়েকদিন ধরে।
একটা দুর্গন্ধ মাঝে মাঝেই নাকে ভেসে আসছে। দুর্গন্ধ যে কিসের বা কোথা থেকে আসছে সেটাও ঠিক পরিষ্কার নয়। জানি না কেন হঠাৎ করেই 10 বছর আগের সেই দিনটার কথা বারবার মনে পড়ছে। আমি ভুলতে চেয়েছিলাম সবকিছু। তবুও গত কয়েকদিনে অতীতের সেই দিনটার কথা মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, কিন্তু এমন ভাবে তো চলতে পারে না। জীবন তো স্তব্ধ হয়ে যেতে পারে না। ভেবেছিলাম সৌমিতার সঙ্গে দেখা করে কথা বললে মনটা হালকা লাগবে, কিন্তু ও জানালো যে ওর অফিস রয়েছে। এই সপ্তাহের শনিবারের দিনটাও একটা প্রোডাকশন ডিপ্লয়মেন্টের কারণে নাকি অফিস যেতেই হবে সৌমিতাকে। ভালো লাগছিল না, বেরিয়ে পড়লাম নিজের খেয়ালেই। শ্যামবাজারের গোলবাড়ির উল্টো পাড়ের লস্যির দোকানের লস্যি আমার খুব প্রিয়। সুযোগ পেলেই চলে আসি মাঝে মধ্যে। লস্যির গ্লাসে সবে একটা চুমুক দিয়েছি, বিশেষ করে একদিকে নজর আটকে গেল আমার। সৌমিতা গল্প করছে একটি ছেলের সাথে, দুজনের হাতেই লস্যির গ্লাস। ছেলেটিকে চিনতে খুব একটা অসুবিধা হলো না আমার। রাহুল সৌমিতার পেছনে পড়েছিল একসময়, কিন্তু রাহুলের সাথে এত হেসে হেসে গল্প করার দরকার কি ওর? জানি না কেন মাথায় আগুন জ্বলে উঠল। কোনো কিছু না ভেবে হন হন করে এগিয়ে গেলাম ওদের দিকে। আমায় হঠাৎ সামনে দেখে একটু ঘাবড়ে গেল সৌমিতা। লস্যির গ্লাসটা মুখের সামনে এনেও চমক দিল না। ও মা, তুই এখানে? খুব অসুবিধা হয়ে গেল বুঝি? মানে এমন ভাবে কথা বলছিস কেন? তুই বললি যে আজ তোর অফিস ছিল, অফিসের নাম করে তুই এইসব করছিস? কি বলছিস কি তুই? কি করেছি আমি? অফিস থেকে ফেরার সময় রাহুলের সাথে দেখা হলো, এই যা। আচ্ছা, ডু ইউ থিঙ্ক আই অ্যাম এ ফুল? তুই যে রাহুলের সাথে মাঝে মাঝে দেখা করিস সেটা কি আমি জানি না? তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না কৌশিক। রাহুলের সাথে অনেক আগে সম্পর্ক ছিল, এটা সত্যি, কিন্তু এখন সত্যি সেরকম কোনো ব্যাপার নয়। তুই তো কোনোদিন এই ব্যাপারে আমায় কিছু বলিসনি রে, তাহলে আজ হঠাৎ? তোর ফেসবুক প্রোফাইল শেষ কয়েকদিন হলো আমি ফলো করছি। রাহুল আর তোর পোস্টের চালাচালি আমি দেখিনি। তোদের মধ্যে লুকিয়ে লুকিয়ে চ্যাট হয়, আমি নিশ্চিত। এই কৌশিক, তোর কি হয়েছে বল না রে। চ্যাট ছাড়াও লুকিয়ে লুকিয়ে কিছু চলছে, তাই না? বল না, বল না, হু ইজ বেটার ইন বেড? বল। সৌমিতার চোখের কোণে স্পষ্টভাবে জল দেখলাম, কিন্তু আমার কোনো বিকার ঘটল না তাতে। রাহুল এবার আমার দিকে তেড়ে এলো প্রায়। এবার কিন্তু লিমিট ক্রস করছিস তুই। আমাদের সত্যি রাস্তায় দেখা হয়েছিল, আমি ওকে বললাম লস্যি খাওয়ার কথা। চল হাট। রাহুলের কথা শেষ করতে না দিয়ে ওর জামার কলার ধরে বলপূর্বক ধাক্কা দিলাম। একটা বন্ধ দোকানের সামনে বেশ কয়েকটা ইঁট রাখা ছিল, সেখানেই হুমড়ি খেয়ে পড়ল রাহুল। হোয়াটস রং উইথ ইউ? সৌমিতা রাহুলের দিকে দৌড়ে গেল। এতক্ষণে আমি যেন নিজের সম্বিত ফেরত পেলাম। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমি স্পষ্ট দেখলাম যে রাহুলের 5 চোখের ওপরে বিভৎসভাবে কেটে গিয়েছে এবং রক্ত ঝরছে। ভয় হলো, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে গেলাম। সৌমিতার তরফ থেকে মেসেজ এলো দিন 2 পরে। তখন অফিস থেকে ফিরছি। রোজকার রাস্তা না ধরে আজ একটু তুলনামূলক ফাঁকা রাস্তা ধরে হেঁটে ফিরছি। ওপর দিয়ে রেল লাইন চলে গিয়েছে, ওপাশ দিয়ে খালের জল বয়ে যাওয়ার শব্দ আসছে। দমকা ঠান্ডা হাওয়া বইছে মাঝে মধ্যে। আপাতত যে রাস্তা ধরে আমি হাঁটছি তার আশেপাশে একতলা কিছু কাঁচা বাড়ি ছাড়া আর কিছুই নেই। আরো খানিকটা এগিয়ে গেলে কিছু ঝোপঝাড়ের সমাগম শুরু হবে এবং একটি প্রাচীন ভগ্নপ্রায় মন্দির ও বটগাছকে ঘিরে গজিয়ে উঠেছে একটা বুনো আগাছা। সেই দিকেই হেঁটে চলেছি ধীর গতিতে। তখন মেসেজটা এলো। রাহুলের চোখ নষ্ট হয়ে যেতে পারতো সেদিন। ওর বাবা মা পুলিশ কেস করতে চেয়েছিলেন, কিন্তু রাহুলও আমি কোনো রকমে বাধা দিয়েছি। তুই সেদিন যা করেছিস তার কোনো ক্ষমা নেই কৌশিক। তাই এটাই ভালো হবে
আমরা যেন কিছুদিনের জন্য দেখা না করি। যে সন্দেহের বশে তুই এমন কাণ্ডটা ঘটিয়ে দিলি, সত্যি বলতে কি সেই সন্দেহের কোনো বেস নেই। কিন্তু সেদিন তোকে দেখে আমি ভয় পেয়েছি। হয়তো ভবিষ্যতেও আমি তোর সন্দেহের রসানলে পড়ব এবং আমাকেও হয়তো এমন ভাবে মারধরি সহ্য করতে হবে। কোনো উত্তর ছিল না আমার কাছে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম একা একা। কুয়াশার চাদর নেমে আসছে ধীরে ধীরে। আংটির দিকে নজর গেল। এটা মনের কুসংস্কার নাকি আমি জানি না, কিন্তু আমার জীবনে এই আংটির আগমন হওয়ার পর থেকেই সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে। সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানসিক শান্তি আর নেই। সবসময়ই একটা উদ্বেগ কাজ করছে। তাহলে প্রাচীন মিশরের বিভিন্ন আর্টিফ্যাক্ট নিয়ে যে সমস্ত গল্প কথা আমি শুনতাম বা শুনে এসেছি, সেগুলো কি সত্যি? সত্যি কি তবে এই আংটি কোনোভাবে আমার জীবনে দুঃসময়কে ডেকে আনছে? আংটিটা খোলার চেষ্টা করলাম, পারলাম না। বেশ শক্ত হয়ে আঙুলের সাথে আটকে রয়েছে ওটা। ঠিক সেই সময় এলাকার বিদ্যুৎ চলে গেল। পারিপার্শ্বিক পরিবেশে নিকষ কালো অন্ধকার জমাট বাঁধল। মোবাইলের টর্চের আলোয় খুব বেশি দূর দেখা যাচ্ছে না, তবুও সেই আলোর সহায়তায় সামনের রাস্তা দেখে হাঁটতে আরম্ভ করলাম। সময় মাত্র রাত 8:30, কিন্তু জনমানুষের চিহ্ন নেই কোথাও। ভগ্নপ্রায় মন্দিরের সামনে এসে পড়েছি প্রায়। মন্দিরের পেছনে জমে থাকা গাঢ় অন্ধকারের দিকে চোখ চলে গেল খেয়াল বসে। কিছু কি নড়ে উঠল ওখানে? কেউ কি লুকিয়ে লুকিয়ে দেখছে আমায়? দ্রুত পা চালিয়ে হাঁটতে শুরু করলাম। না না, যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে বেরোতে হবে। কিছুটা এগিয়ে আসার পরে একটা শব্দ কানে এলো, তবে সেটাকে শব্দ না বলে চাপা গর্জন বলা ভালো। ফিরে তাকালাম না, আরো একটু তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। কিন্তু মাথার ভেতরে শক্তি বৃদ্ধি করতে থাকা শয়তানের কথা অমান্য করার সাধ্য আমার ছিল না। ধীরে ধীরে ফিরে তাকালাম পেছন দিকে, কিন্তু যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। আরো একবার আমার আশেপাশের পরিবর্তন হয়েছে। প্রাচীন মিশরের কোনো এক সময় এসে পড়েছি। আমার সামনেই একটি মৃতদেহ পড়ে রয়েছে। তার শরীরের রক্ত ফোঁটা ফোঁটা করে ফেলা হচ্ছে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ভেতরে। আগুন ঘিরে বসে থাকা প্রতিটি মানুষের পরনে রয়েছে প্রাচীন মিশরীয় পোশাক। দৌড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি আমি। অনুভব করলাম আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। পেছনে ফিরতেই দেখলাম সেই জ্বলন্ত দুটো চোখ, বৃহদাকার সাপের মতো শরীর। এক দৃষ্টে দেখে চলেছে সে আমায়। তার দুই চোখের দিকে যত তাকিয়ে রয়েছি, ততই যেন অবশ হয়ে পড়ছে আমার অন্তরাত্মা। প্রায় লাফিয়ে উঠে বসলাম বিছানায়। দেখি অন্ধকারের মধ্যে মা বসে রয়েছে আমার সামনে। মুখে কোনো কথা নেই, নিশ্চুপ দৃষ্টিতে কেবল দেখে চলেছে আমায়। সেদিন রাস্তা থেকে কিভাবে বাড়িতে এসেছি বা কি হয়েছিল এ আমার জানা নেই। মাথাটা প্রচন্ড ব্যথা। প্রথমে ভয়ঙ্কর স্বপ্ন, তারপরে এমন বাস্তবচিত হ্যালুসিনেশনের সূত্রপাত। আমি 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 কি পাগল হয়ে যাচ্ছি? ভয় পেলাম, খুব ভয় পেলাম। শুধুই মনে হতে লাগলো যে ঘরের বাইরে হলঘরের দিকের অল্প অন্ধকারে একটা হালকা অবয়ব যেন দাঁড়িয়ে রয়েছে। এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে সে। ইদানিংকালে এমন অবস্থা হয়েছে বুঝেই উঠতে পারি না যে রাতে ঘুম হয়েছে না হয়নি। অফিসে যাওয়ার পাট
গত 2 দিন যাবৎ মোটামুটি বন্ধ। কয়েকজন কলিগ ফোনে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিল, তবে আমি ওদের প্রশ্নবাণের উত্তর দেওয়ার ধার ধারিনি। সঠিকভাবে কোনো কিছুই মনে করে উঠতে পারি না, তো অফিস বা অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করে উঠতে পারার প্রশ্নই নেই। আরও একবার মাথাখানা ঝিমঝিম করে ওঠে। পাশের ঘর থেকে টিভি চালানোর শব্দ কানে আসছে। খুব সম্ভবত একটা খবরের চ্যানেল দেখছে মা। মোবাইলে একবার চোখ বুলিয়ে নিলাম। সৌমিতার তরফ থেকে কোনো ফোন বা মেসেজ কিছুই আসেনি। অবশ্য ওর কোনো দোষ নেই। সৌমিতার ফোন না এলেও রমেশের ফোন এসেছিল বেশ কয়েকবার। রমেশ আমাদের বড় বাজারের দোকানটার দেখাশোনা করে, হয়তো কোনো দরকারে ফোন করেছিল, আবার হয়তো মাইনে বাড়ানোর কথা বলবে। ওকে পরে ফোন করে নেব ভেবে চোখ বন্ধ করে শুয়ে রইলাম কিছুক্ষণ। হে ভগবান, আমার কি সর্বনাশ হলো। হঠাৎ মায়ের কান্নায় চমকে উঠে বসলাম বিছানার উপরে। ছুটে গেলাম ওই ঘরে। গিয়ে দেখি মায়ের চোখে মুখে কেমন যেন ভয়ার্ত ভাব। টিভির দিকে চোখ গেল, দেখলাম খবরে দেখাচ্ছে বড় বাজারের একটি দোকানে আগুন লাগার খবর। দোকানটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। রমেশ তাহলে এই জন্যই ফোন করেছিল কি? দোকানটা আজকের দিনে ধুঁকে ধুঁকে চলছিল বটে, তবুও তো চলছিল। আগুন লাগার ফলে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেল আজ। পরিকল্পনা করেছিলাম এই দোকানটা বিক্রি করে যা টাকা আসবে সেটা ইনভেস্ট করবো কোথাও, কিন্তু এবার ইন্স্যুরেন্সের টাকা তুলতেই মুশকিলে পড়তে হবে। রমেশকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। কেউ ফোন তুলল না। তুই ঠিক আছিস তো রে কৌশিক? কি থেকে যে কি হচ্ছে। মায়ের কথায় একবার পিছন ফিরে দেখলাম। জানি না মা, হঠাৎ এমন এক বিপর্যয় এসে পড়বে এটা তো ভাবতেই পারিনি। একটা সত্যি কথা বলবি? বলো। তুই কি সত্যি কোনোদিন চাসনি যে দোকানটা নষ্ট হয়ে যাক? সমীরনের প্রতি তোর বিতৃষ্ণের কথা কিন্তু আমার অজানা নয়। মায়ের কণ্ঠস্বরে উষ্মার ভাবের প্রকাশ পেলাম। মা, তুমি বেশি ভাবছো। কবেকার কোন কথা সেসব? আমি গিয়ে ওই রমেশের সঙ্গে কথা বলে আসি, কেমন? মায়ের চোখের দিকে না দেখেই কথাটা বললাম। আর একটা কথা। বলো না। সত্যি বলবি তো? বলো। একটা ঢোক গিললাম। এরপরে মা যে প্রশ্ন আমার দিকে ছুঁড়ে দিল, সেই প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। সমীরন কিভাবে মারা গিয়েছিল রে? মায়ের মুখের অদ্ভুত ভাব আশা করিনি মায়ের মুখের কথাটা ঠিক দুঃখের ভাব নয়, অদ্ভুত এক ক্রূর ভাবের আভাস পেয়েছিলাম। কথায় বলে, বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই আসে। অন্ধকার সময় আধার আরো গাঢ় হয়ে ওঠে। মনুষ্য জীবনে চরম অশান্তির অবতরণ হয়। মানুষের যে কখন কি হয়ে যায় কেউ জানে না। বিপদ যেন আমার চারিপাশে ওঁত পেতে রয়েছে সর্বক্ষণ। সেন দৃষ্টিতে প্রত্যক্ষ করে চলেছে মোক্ষম সুযোগের অপেক্ষায়। সন্ধ্যের দিকে হঠাৎ করেই বাড়ির দোতলার সিঁড়ি থেকে পিছলে পড়ে মাথা ফাটল মায়ের। ঘরের মেঝে ভর্তি রক্তে রক্ত। এখনই যদি কিছু না করা যায় তাহলে মাকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর অধিকারীর সঙ্গে যোগাযোগ করতে উনি চটজলদি হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিলেন। খুব সম্ভবত দোকানটা ভস্মীভূত হয়ে যাওয়ার গভীর চিন্তা ঘিরে ধরেছিল মাকে। অতএব অসাবধানবশতই ঘটে গেল এই ভয়াবহ ঘটনা। মিশর থেকে ফেরার পর থেকেই একের পর এক খারাপ ঘটনা ঘটেই চলেছে। মনের গহীনে একটাই কথা প্রতিধ্বনিত হতে থাকল, অভিশাপ, প্রাচীন মিশরীয় অভিশাপ। হাসপাতাল থেকে জানানো হলো
মায়ের এখন যা অবস্থা, তাতে মাকে হাসপাতালেই রাখতে হবে। বিপদ কাটার সম্ভাবনা আপাতত নেই। রাতে হাসপাতালেই রাত্রি যাপন করব বলে ঠিক করলাম। ডাক্তারদের কথা অনুযায়ী মা এখনো বিপন্মুক্ত নয়। ধীর পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম হাসপাতাল থেকে। মাথাটা বড্ড ব্যথা করছে, ক্লান্তি এসে ঘিরে ধরেছে আমার সারা শরীর। মাথার চাপ হালকা করার জন্য সিগারেট ধরালাম। এত সব ঘটনার মাঝেই পুলিশ ও মিডিয়া থেকে দোকান ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ফোন আসছে বারবার। ওদেরকে বলতে বাধ্য হলাম যে মায়ের শরীর একটু ভালো হলেই আমি নিজে গিয়ে দেখা করব। তাছাড়াও ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কথা বলে টাকাটা বের করার চেষ্টা করতে হবে। ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে দেখে নিয়ে ফোনটা রিসিভ করলাম। কৌশিক, তুই ঠিক আছিস তো? গত কয়েকদিনে আর কথা হয়নি তো, তাই আর কি। আমার ভুল ছিল। ওসব কথা ছাড়। কাকিমা কেমন আছে? ভালো নেই রে, কি যে একটার পর একটা ঘটনা ঘটছে। ভালো লাগছে না রে, কিছু সব ওলট পালট হয়ে যাচ্ছে। আমি নিজেও না খুব একটা ভালো নেই। কৌশিক, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বল। তোর কি একবারের জন্য মনে হচ্ছে না যে মিশর থেকে আংটিটা আনার পর থেকেই তোর সাথে এগুলো হচ্ছে? তুই দয়া করে একটা হেল্প কর, তোর ওই আংটিটার ফটো আমায় পাঠা প্লিজ। কাকে দেখাবি? কি সব বলছিস? ওসব ওসব কুসংস্কার। দেখ কৌশিক, আমি জানি যে আমি যা বলছি তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু তুতেন খামেনের সমাধির ব্যাপারটা তো নিশ্চয়ই তোর জানা আছে। তুই আর কথা না বাড়িয়ে আংটিটার ছবিটা অবশ্যই পাঠাস আমাকে। কাম অন, এখন এসব নিয়ে বকিস না। তাহলে তুই নিজেই বল না যে হাওয়ার্ড কার্টার সহ ওদের দলের প্রত্যেকটা লোকের হঠাৎ করেই কেন মৃত্যু হলো। শুধুমাত্র সেটাই নয়, প্রাচীন মিশরের আর্টিফ্যাক্ট নিয়ে এমন অনেক কাহিনী শোনা যায় যেখানে মানুষের জীবনে দুর্ভোগ ধেয়ে এসেছে, তছনছ হয়ে গিয়েছে ওদের জীবন, মৃত্যু হয়েছে মানুষের। কেন বলতে পারিস? প্রাচীন মিশরের প্রাচীন অভিশাপ হয়তো মিথ্যে নয়। কিরে, কি ভাবছিস? কিছু না, আমি রাখছি রে সৌমিতা, মাথাটা বড্ড ব্যথা করছে। বেশ, আমি বরং কাল আসবো কাকিমাকে হাসপাতালে দেখতে। তুই এখনই একটা ছবি তুলে পাঠা প্লিজ আমায়। ছবিটা পাঠানোর পরে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। মনে পড়ল এক নার্সের কথা। সে বলেছিল তার নাকে একটা দুর্গন্ধ আসছে। আমি নিজেও মাঝে মধ্যে পেয়েছি এই দুর্গন্ধ, কিন্তু কেন? আকাশ পাতাল ভাবতে ভাবতে আবার চলে গেলাম নার্সিংহোমের দিকে। আর্কিওলজিক্যাল রিসার্চার হিসেবে বেশ নামডাক রয়েছে অখিলেশ বড়ুয়া অথবা অখিলেশ আঙ্কেলের। আঙ্কেল বলছে এই কারণে কেননা বাবা আর উনি অনেক দিনের পুরনো বন্ধু। কাকুর দেশ বিদেশের আশ্চর্য ঘটনা বলির কয়েকটা শুনেছি বাবার কাছ থেকে। বিচিত্র সব ঘটনার সাক্ষী থেকেছে অখিলেশ কাকু। সেসব কথা বলার প্রয়োজন এখানে নেই। একটু আগেই কৌশিকের কাছ থেকে পেয়েছি আংটির ছবিটা। অখিলেশ কাকুর সাথে কথা বলে কাকুকে পাঠিয়েছি ছবিটা। ছবিটা একবার দেখে নিয়ে ভিডিও কল করে কাকু জানতে চেয়েছিল পুরো ব্যাপারটা। কৌশিকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রত্যেকটাই খুলে বললাম আমি। মন দিয়ে সব শোনার পরে কাকু আরো ভালো করে একবার আংটিটা দেখল। দেখে মনে হলো খুব মন দিয়ে ভাবার চেষ্টা করছে কাকু। আমায় খুব বেশি সময় অপেক্ষা না করিয়ে কাকু বলল, এই ছবিটা খুব চেনা চেনা লাগছে। মোস্ট প্রবাবলি বছর 7 আগে এই আংটিটা লন্ডনে আমার এক বন্ধুর বাড়িতে দেখেছিলাম। আচ্ছা দাঁড়াও, কয়েকটা জিনিস কনফার্ম করে আমি খুব তাড়াতাড়ি তোমাকে জানাচ্ছি। ফাঁকা প্রান্তরে একা দাঁড়িয়ে রয়েছি আমি। চারিদিকে ধু ধু বালি, আকাশে পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় বালিকে যেন রূপলি মনে হচ্ছে। এখানে আমি কিভাবে এলাম তা জানা নেই। দূরে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু বালি আর বালি। আমার মনে হলো যে আমি দাঁড়িয়ে রয়েছি এই সুবৃহৎ ত্রিভুজের সামনে। না,
এটা স্বপ্ন নয়, স্বপ্ন এত বাস্তবোচিত হতে পারে না। যদি খুব ভুল না করে থাকি, তাহলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সর্বপ্রথম পিরামিডের সামনে, সাক্কারা তুম্ব। চন্দ্রালোকে বন্যায় ভেসে যাওয়া মরুভূমিতে গগনচুম্বী পিরামিডের কালো অবয়ব আমার শরীরে অদ্ভুত শিহরণ ও ভয়ের উদ্রেক করল। এক মুহূর্তের জন্য মনে হলো প্রাচীনকালে এসে উপস্থিত হয়েছি আমি। কোনো এক মন্ত্র বলে যেন আমি এক মুহূর্তে কলকাতা থেকে মিশরের এই অজানা অচেনা সুপ্রাচীন প্রান্তে এসে পড়েছি। খানিকটা দূরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তার চেহারা খুব একটা পরিষ্কার নয়, চাঁদের আলোতেও তার মুখ দেখা যাচ্ছে না। তবে সে আমার খুবই পরিচিত বলে মনে হলো সেই ছায়ামূর্তিটি আসলে সমীরণ। বিস্ময় জন্মালো যে গত কয়েকদিনে আমি যে ছায়ামূর্তিকে বারংবার দেখেছি, সে সমীরণ ছাড়া আর কেউ নয়। সেই সমীরণ যার মৃত্যু ঘটেছিল আমার হাতে। আমার হাত রঞ্জিত হয়েছিল সমীরণের রক্তে। সেই ছায়ামূর্তি আপাতত হাঁটতে শুরু করেছে সাক্কারা পিরামিডের দিকে। অজান্তেই আমিও তার পিছু নিয়েছি। হেঁটে চলেছি তাকে অনুসরণ করে। জানি না কি খুঁজে চলেছি। এসে পৌঁছেছি একটা পুরনো সিঁড়ির সামনে। সাক্কারা টুম্বের ভেতরে একটি অন্ধকার ঘুপচির দিকে এগিয়ে গিয়েছে সেটা। আমি মাথা নিচু করে ঢুকে পড়লাম সেই ঘুপচির ভেতরে। অনেকটা নিচু হয়ে পিরামিডের ভেতরকার অন্ধকার প্যাসেজ ধরে এগিয়ে চলেছি। কিসের খোঁজ করছি বা কার পিছু নিয়েছি আমি জানি না। শুধু এগিয়ে চলেছি এই রাক্ষসে মরুভূমির অজানা এক গহ্বরের দিকে। যত এগিয়ে চলেছি ততই যেন কালো আলকাতরার মতো ঘন অন্ধকার গ্রাস করতে উদ্যত হচ্ছে আমাকে। প্যাসেজ পেরিয়ে একটা ঘরে প্রবেশ করলাম। পাথুরে বেদির উপরে রাখা রয়েছে একটা কবর। আগে সেখানে একটি সার্কোফেগাস ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। দেওয়াল ভর্তি হাইরোগ্লিফিক্স লিপিতে সাক্কারা টুম্বের এই দেওয়াল জুড়ে লেখা রয়েছে বুক অফ দ্য ডেড। হঠাৎ পাথুরে বেদি সহ সবকিছুই সরে যেতে থাকল। সাক্কারা টুম্বের নিচে অবস্থিত প্রায় ৬,০০০ সুড়ঙ্গে পৌঁছানোর গুপ্ত পথগুলো খুলে যেতে লাগলো। পায়ের নিচের মাটি যেন আর মাটি নেই, পরিণত হয়েছে চোরাবালিতে। আর আমি সেই চোরাবালির ফাঁদে ডুবে যেতে থাকলাম একটু একটু করে। সাক্কারা টুম্বের পিরামিডের সুড়ঙ্গের গোলক ধাঁধায় হয়তো আমি হারিয়ে যাব চিরকালের মতন। পিরামিডের অন্দরে লুকিয়ে থাকা অন্ধকার গ্রাস করে নিচ্ছে আমায়। সাহায্যের কোনো আশা নেই আর। হঠাৎ দেখলাম আমার চারপাশে একটা লকলকে শরীর ঘুরে বেড়াচ্ছে। সেই শরীর এক দৈত্যাকার সাপের। চোরাবালির মধ্যে ডুবে যেতে যেতে আমি যেন ক্রমেই সেই বিশালাকার সাপের নাক পাশে জড়িয়ে যাচ্ছি। এবার তার চোখ দুটো খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমি। জলজল করছে দুটি চোখ। আমি শুনেছি এর কথা। এই দৈত্যাকার সাপ আপোফিস ছাড়া আর কেউ নয়। প্রাচীন ও ভয়ঙ্কর সর্পদৈত্য অ্যাপোফিস। দুই চোখ যেন অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডে হারিয়ে যাচ্ছি আমি। চূর্ণ বিচূর্ণ হচ্ছে আমার অন্তরাত্মা। হঠাৎ কানে এলো ফিসফিস করে দুর্বোধ্য ভাষার কিছু কথা। কেউ যেন কিছু একটা বলে চলেছে আমায়। অদ্ভুতভাবে সেই ভাষা ধীরে ধীরে বুঝতে পারছি। আমি পরিষ্কার বুঝতে পারছি
সেই অপার্থিব সত্তা আমায় কি বলতে চায়। রক্ত চায় সে চায় হিংসা, চায় হাহাকার, চায় ধ্বংস। অনুভব করলাম যেন আমি মিশরে নেই, রয়েছি মহাশূন্যে। সমগ্র মহাশূন্য জুড়ে থাকা দুটো চোখ আমায় দেখছে। অসংখ্য কালো সুর জাপটে ধরছে আমায়। বৃহদাকার তার অবয়ব, মুখমণ্ডল কিছুটা মানুষের মতন হলেও লম্বা। শরীরের নিচের ভাগ সিংহের মতো হলেও বাকি অংশ জুড়ে অবস্থান করছে অসংখ্য সুর। মহাজাগতিক সেই ভয়াবহ অপদেবতার সামনে অ্যাপোফিসকে নিতান্তই ক্ষুদ্র বলে মনে হচ্ছে। অবাক হয়ে দেখলাম অ্যাপোফিস মাথা নত করে সেই নাম না জানা অপার্থিব সত্তার সামনে। পৃথিবী, সূর্য, চাঁদ, আকাশগঙ্গা, গ্রহ, নক্ষত্র সবকিছু ছাড়িয়ে যেন হারিয়ে যাচ্ছি বহু দূরে, তলিয়ে যাচ্ছি এমন এক অন্ধকারে যেখানে সময় স্থির, যেখানে কোনো জীবন বা মৃত্যু বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এই নরকের বাসিন্দা হতে চলেছি, শিকার হতে চলেছি এমন এক শয়তানের যার আদি নেই, অন্ত নেই। সে মৃত্যুহীন দেবতা। আমার পাপ তার খোরাক। হঠাৎ অনুভব করলাম আমার শরীর মহাশূন্য থেকে অতি দ্রুত নিচের দিকে নামছে। তলিয়ে যাচ্ছি ঘন অন্ধকারে, নেমে যাচ্ছি নিচে, আরো নিচে। কোন অন্ধকারে যে হারিয়ে যেতে চলেছি তা আমার অজানা। মুহূর্তে জ্ঞান ফিরে এলো। দেখলাম নার্সিং হোমের রিসেপশনের বেঞ্চে একা বসে রয়েছি। কেউ নেই আশেপাশে, কেউ কোথাও নেই। এত যে লোক ছিল তাদের দেখা নেই কেন? শুনছেন? কেউ আছেন? অনেকবার ডাকার পরেও কেউ কোনো জবাব দিল না। না না না, এটা বাস্তব নয়। একটা হ্যালুসিনেশনের মধ্যেই আর এক হ্যালুসিনেশনের সূচনা হয়েছে খুব সম্ভবত। প্যাসেজের বেশিরভাগ আলোই বন্ধ, দূরে একটা আলো জ্বলছে, যদিও মাঝে মধ্যে দপদপ করে উঠছে সেটা। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম আলোর উৎসের দিকে। চারিদিকে নৈঃশব্দ বিরাজ করছে, নাকে আসছে দুর্গন্ধ, সেই এক দুর্গন্ধ। এবার দুর্গন্ধ চিনতে অসুবিধা হলো না। এটা মরার দুর্গন্ধ, মানুষের মরার দুর্গন্ধ। মনে হলো এই গানটার সুর বহু দূর থেকে ভেসে আসছে। মা এই গানটা শুনিয়েই আমায় ঘুম পাড়াতো। গানটা ধীরে ধীরে এদিকেই এগিয়ে আসছে। মায়ের গলার স্বর নয়, এটা এক বিকৃত স্বর। মায়ের কাছে আয়, আসবে না? মায়ের কাছে আয়, লুকোচুরি খেলার সময় তো শেষ রে খোকো। আর এক মুহূর্ত এখানে নয়। আমি জানি না এই দুঃস্বপ্নের শেষ কোথায়, তবুও দৌড়াতে হবে আমায়। তবে আমার এই পরিকল্পনা সফল হলো না। বাইরে যাওয়ার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে এক মূর্তি। মা দুই হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। মা, আয় আয় খোকো। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, শরীরের নিচের অংশে পা নেই। সেই মৃত্যুহীন দেবতার একটি অবতার দেখছি যেন। গনগনে আগুনে জ্বলতে থাকা ওই দুই চোখের সামনে আমি যেন আর কিছু ভাবতে পারছি না। শরীর মন সব অবশ হয়ে আসছে আমার। আমি আর পারছি না। সমীরণ কিভাবে মারা গিয়েছিল? দোকানে কিভাবে আগুন লাগলো? মাকে কে ঠেলে ফেলে দিল সিঁড়ি থেকে?
হিংস্র সাপদের মতো পৈশাচিক হাসি মারূপী জীবের মুখে। বেশ, মনে করিয়ে দিই সবকিছু। তোর পাপ আমার খোরাক। মানুষ যত পাপ করবে তত আমার শক্তি বৃদ্ধি হবে। আমার মাথার দুই পাশে হাত রাখলো সেই জীব, আর আমার চোখের সামনে ফুটে উঠতে লাগলো অতীতের কিছু পৃষ্ঠা। সমীরণকে কোনো কালেই খুব একটা পছন্দ ছিল না আমার। পছন্দ না করার একটাই কারণ ছিল, সমীরণ ছিল আমার মায়ের দ্বিতীয় স্বামী, অর্থাৎ আমার সৎ বাবা। আমি জানতাম আমার বাবার মৃত্যু সেরিব্রাল অ্যাটাকে হওয়ার পরেই মায়ের জীবনে আগমন হয়েছিল সমীরণের। কেন জানি না আমার মনে এই বিশ্বাস জন্মেছিল যে বাবার মৃত্যুর পেছনে সমীরণের হাত রয়েছে, বা মা হয়তো সমীরণের বড় বড় দোকানের লোভেই বিয়েটা করেছিল। এরকমই একদিন রাতে স্কুটারে চেপে ফিরছিলাম সমীরণ আর আমি। রাস্তার এক মোড়ে হঠাৎ করে ডাল সামলাতে না পেরে পড়ে যায় স্কুটার। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়তে পারলেও সমীরণের ডান পাতে গুরুতর আঘাত লাগে। ঠিক তখনই আমার চোখে পড়ে একটি ট্রাক দ্রুত বেগে এগিয়ে আসছে এই দিকে। সমীরণ সাহায্য চেয়েছিল, কাকুতি মিনতি করেছিল সাহায্য করার জন্য। আমি সাহায্যের হাত বাড়াইনি, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখেছিলাম মৃত্যুর তাণ্ডব। প্রত্যক্ষ সাক্ষী ছিলাম ট্রাকের ধাক্কায় সমীরণের বীভৎস মৃত্যুর। ভাগীদার হয়েছিলাম ভয়াবহ পাপের। আমার কাছে এও স্পষ্ট হলো যে আমি নিজেই কিভাবে দোকানে আগুন লাগিয়েছিলাম। দোকানটা সমীরণের ছিল বলে একটা ক্ষোভ থেকেই গিয়েছিল আমার অবচেতন মনে। এরপরে ওই সংক্রান্ত প্রশ্ন মায়ের মুখে শুনেছিলাম বলে রাগে ক্ষোভে মাকে ঠেলে ফেলে দিই সিঁড়ির ওপর থেকে। মাথার দুই পাশে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। বুঝতে পারলাম ওই হাত দুটো আর হাত নেই, তীক্ষ্ণ সুরের রূপ নিয়ে ধীরে ধীরে প্রবেশ করছে আমার শরীরের অন্তরে। আমার মন ধীরে ধীরে চলে যাচ্ছে অন্য কারোর নিয়ন্ত্রণে। কিন্তু মায়ের কি হবে? সে জীব বোধহয় বুঝতে পারল আমার মনের কথা। বিভীষিকাময় হাসি হেসে আমার মাথার ভেতরেই বলতে থাকলো, তোর মা, সেই যেদিন তোর মায়ের খুব শরীর খারাপ হলো, তোর মা তো তখনই মারা গিয়েছে। চোখের উপসর্গ এক হলেও ভেতরে মারা গিয়েছিল তোর মা। এতদিন তুই যাকে দেখেছিস যে তোর আশেপাশে ঘুরেছে, সে তো তোর মায়ের মরা। তোকে আমার পরবর্তী বাহক বানানোর জন্য তোর মাকে মরতে হতো। এখন থেকে বাহ্যিক শরীর তোর, তার ভেতরে থাকবো আমি। সচেতনতা সম্পূর্ণরূপে চলে যাওয়ার আগে শেষবারের মতো দেখলাম মারূপী জীব পরিণত হতে থাকলো বিভৎস এক মাংসপিণ্ডে এবং মুখ নাক কানের মাধ্যমে প্রবেশ করতে থাকলো আমার শরীরের গভীরে। রাত তখন প্রায় 1টা যখন অখিলেশ কাকুর ভিডিও কল এলো। একটু ভয়ে ভয়েই কলটা রিসিভ করলাম। হ্যাঁ কাকু, বলো। আমি তোমায় বলেছিলাম না যে এই আংটিটা সম্ভবত আমি দেখেছি? হ্যাঁ। বছর 7 আগে আমি লন্ডনে গিয়েছিলাম একটা সেমিনারের কাছে। তখন আমার এক ব্রিটিশ বন্ধু এমিলি রবিনসনের বাড়িতে আমি এই আংটিটা দেখেছিলাম। এই আংটিটা নাকি ওর কাকার ছিল। এই আংটির ইতিহাস কিন্তু আজকের নয়, এর ইতিহাস প্রায় 100 বছরের পুরনো। হাওয়ার্ড কার্টারের নাম তো আমরা সকলেই জানি, যিনি তার দলবল নিয়ে 1922 সালে
তুত আনাক আমানের মমি এবং বিশাল ধনসম্পত্তির হদিশ পেয়েছিলেন। এই এক্সপিডিশনে যে সমস্ত বড় বড় উদ্যোগপতিরা ইনভেস্ট করেছিলেন তাদের মধ্যে ছিলেন এমিলির এক পূর্বপুরুষ আর্থার রবিনসন। এই কথা অস্বীকার করে লাভ নেই যে হার্ডওয়ার কাটারের দলবল দেদার চুরি করেছিল। সে যাই হোক, তো এই আর্থার আরো কতগুলো এক্সপিডিশনে ইনভেস্ট করেছেন। তাদের মধ্যে একটি ছিল 17তম ডাইনাস্টিক এক ফারাও খাফরাসিফের টুম। অন্তত ওদের সেই বিশ্বাসী ছিল। সত্যি বলতে কি, ভ্যালি অফ কিংসের সেই দুর্বল টুম্বে অনেক খুঁজেও ফারাওয়ের মমি পাওয়া যায়নি। তবে পাওয়া গিয়েছিল বেশ কিছু প্রাচীন আর্টিফ্যাক্টস, আর এই আংটিটাই সেইগুলোর মধ্যে একটা। খাফরাসিফের সম্বন্ধে এইটুকুনি জানা যায় যে 17তম ডাইনাস্টির ফারাও খাফরাসিফের সাধনা করতেন এক শয়তান, যার সাথে আইসিস আর ওয়ারিসের মতন দেবতার কোনো মিল নেই। He could summon something sinister from beyond the star. ওকে এবং ওর আচার আচরণকে নির্বাসিত করা হয় প্রাচীন মিশরে। মানে মানে আংটিটা শুধুমাত্র একটা আংটি নয়? না, ওটা একটা আর্টিফ্যাক্ট। তো ওই আংটিটা হাতে পরতেন আর্থার। কিছু বুঝে ওঠার আগেই ওর জীবনে ধীরে ধীরে অবনতি ঘটে। 1930 সালে দ্য গ্রেট ডিপ্রেশনের সময় উনি সবকিছু হারালেন। এমিলির কাছ থেকে শোনা যায় যে এরপর আর্থার ব্ল্যাক ম্যাজিকের পথে হারিয়ে যেতে থাকে পুরনো সম্পত্তি ফিরে পাওয়ার আশায়। এই আংটি প্রাচীন ইতিহাসের সঙ্গে যুক্ত। ডুম নামক এক ডার্ক গডের উপাসনা করতে থাকে, তার জন্য ভোগ অর্পণ করতে থাকে। ভোগ? মানুষের ভোগ। অনেক মানুষকে খুন করেছিলেন তিনি। তারপর? উনি একসময় নিজেই বদ্ধ উন্মাদে পরিণত হয়েছিলেন। নিজের প্রাণ উনি নিজেই নিয়েছিলেন। তারপর থেকে এই আংটির কারণে ওদের পরিবারে বহু খুনোখুনি ঘটনা ঘটেছে, আত্মহত্যার ঘটনাও ঘটেছিল। এমএলএরা এই ইতিহাস জানতে পেরে চোরা পথে ওটাকে আবার মিশরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর সেটাই এখন কৌশিকের কাছে রয়েছে? হ্যাঁ। তাহলে এখন দেখো, এগুলো সব শোনা কথা। কোন কথা কতটা সত্যি কি সত্যি না আমরা কেউই জানি না। আংটি থেকে হয়তো কিছুই হয়নি আর্থারের। ওর হয়তো মানসিক রোগ ছিল, আমরা কেউ জানতাম না। তেমনি কৌশিকের যে এমন রোগ নেই তা কি তুমি নিশ্চিত করে বলতে পারো? না, মানে হিস্টোরিক্যাল কোনো প্রুফ নেই এই জিনিসের, তাই বাইরের কেউ হয়তো মানবে না এই ব্যাপারটা। আজ রাখি, তুমি ভালো থেকো। কলটা ডিসকানেক্ট হওয়ার পরে চুপ করে বসে থাকলাম কিছুক্ষণ। কৌশিককে ফোন করার চেষ্টা করলেও কথা হলো না। হঠাৎ ফেসবুকে একটা নোটিফিকেশন এলো। সেটাই ক্লিক করতেই একটা খবর চোখে পড়ল। নার্স ও ডাক্তারদের খুন করেছেন। ইটস আ ব্লাড বাথ। আপাতত পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই যে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মা নাকি ভর্তি ছিলেন এখানে, কিন্তু তার মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা।